হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 3-র যে বাংলা ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণেরই 3 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এর আগে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমরা বাক্যের নিয়ম এই সমস্ত কিছু শুনেছো। বাক্য কিভাবে তৈরি হয় বা বাক্যকে কিভাবে কাজে লাগাতে হয় সেগুলো সব কিছু তোমরা কিন্তু শুনেছো বা অভ্যাস করেছো। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা হচ্ছে বর্ণ আর ধ্বনির কথা, মানে বর্ণ আর ধ্বনি এই নিয়ে বা এই দুটো পরস্পর কিভাবে কাজ করে এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকের আলোচনা করব। বর্ণ কি? ছোট ছোট কয়েকটা শব্দ পরস্পর বসে, সেইগুলোকে উচ্চারণ করার যে আওয়াজটা সেটা হচ্ছে ধ্বনি, আর পাশাপাশি বসাটা হচ্ছে বর্ণ। কি? যেমন ধরো আমি একটা উচ্চারণ করছি সকাল, এই সকাল শব্দটা কতগুলো বর্ণকে নিয়ে তৈরি, সেই বর্ণগুলো কিন্তু ভেঙে ভেঙে উচ্চারিত হয়। এই যে শুরুটা, এই ভাঙাটা, এইগুলোই হচ্ছে বর্ণ এবং এই উচ্চারণটা হচ্ছে ধ্বনি। এই দুটোর পরস্পর মেলবন্ধন করে একটা বাক্য বা একটা শব্দ কিন্তু গঠন করা যায়। যেমন ধরো আমি লিখে রেখেছি সকাল, এই সকালকে আমরা কিভাবে উচ্চারণ করি? স, অ, ক, তার সাথে হসন্ত থাকে, যুক্ত আ, যুক্ত ল। এইভাবে কিন্তু সকালকে ভাঙা হয় এই বর্ণ বিশ্লেষণের মাধ্যমে। এটাকে কিন্তু বলা হয় বর্ণ বিশ্লেষণ। খুব ভালো করে মাথায় রাখবে, সকাল এটাকে আমরা উচ্চারণ করছি, কিন্তু এই উচ্চারণটাকে যখনই আমরা ভাঙছি এটা হয়ে যাচ্ছে কি? বর্ণ বিশ্লেষণ। কি বললাম? এটা তাহলে হয়ে গেল বর্ণ বিশ্লেষণ। এইভাবেই আমরা উচ্চারণ করছি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করে বা ভেঙে উচ্চারণ করছি, দেখো কি রয়েছে? র যুক্ত অ যুক্ত ব, তার সাথে হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত দন্তন্বয়ে হসন্ত যুক্ত দয়ে হসন্ত যুক্ত রয়ে হসন্ত, তার সাথে রয়েছে যুক্ত অ যুক্ত দন্তনয়ে হসন্ত যুক্ত আ যুক্ত থয়ে হসন্ত। এই পুরো বর্ণ বিশ্লেষণটায় একটা শব্দ উচ্চারিত হয় কি? রবীন্দ্রনাথ। এইটাকে আমরা পুরো বুঝতে পারি। প্রতিটা স্বরবর্ণ, বর্ণ কত রকমের? 2 রকমের, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। তা স্বরবর্ণ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো। অ থেকে ঔকার পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে স্বরবর্ণ অ থেকে ঔকার পর্যন্ত, প্রতিটা স্বরবর্ণেরই কিন্তু একটা নিজস্ব আলাদা আলাদা চিহ্ন রয়েছে, একমাত্র অ বাদ দিয়ে। অর্থাৎ যেমন আমরা ধরো লিখি আ, এইটা হচ্ছে আ স্বরবর্ণ। এর চিহ্ন যখন আমরা কোনো শব্দ, এই যেমন সকাল, এখানে আমরা জানি আ আছে, কিন্তু সেটা বুঝবো কি করে? আকারের মাধ্যমে। তাই আকে আমরা চিহ্নতে কিভাবে লিখি? আকার। হস্যইটাকে কিভাবে লিখি? হস্যিকার। দীর্ঘইটাকে লিখি দীর্ঘিকার। তো এইরকমই প্রতিটা স্বরবর্ণেরই কিন্তু একটা নিজস্ব প্রতীকী চিহ্ন রয়েছে, একমাত্র অ এর বাদ দিয়ে। অ সবসময়ের জন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে যে অটা, এই অ যে স্বরবর্ণ, এটা সব সময়ের জন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। যেমন সকালেই তোমরা দেখতে পাবে এখানে দন্তস্ব কয়াকার ল, সকাল লেখা আছে। আমরা যখন মুখে উচ্চারণ করছি সেটা হয়ে যাচ্ছে সকাল, অর্থাৎ দন্তস্বয়ের পরে কিন্তু আমরা একটা অ উহ্য পাচ্ছি। তো এই অটা দন্তস্বয়ের সাথে, দন্তস্ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই দন্তস্বয়ের সাথে যুক্ত হয়ে তবে কিন্তু উচ্চারিত হচ্ছে, ওর নিজস্ব কোনো আলাদা প্রতীকী চিহ্ন নেই। তাহলে কি বললাম? যে প্রতিটা স্বরবর্ণের আলাদা আলাদা প্রতীকী চিহ্ন রয়েছে। অ বাদ দিয়ে আ, হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ, রিয়েরও কিন্তু আলাদা প্রতীকী চিহ্ন রয়েছে। সেই রকমই অটার একমাত্র স্বরবর্ণের মধ্যে একমাত্র অয়েরই কোনো আলাদা প্রতীকী চিহ্ন নেই, যেটা সব সময়ের জন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। অর্থাৎ অ স্বরবর্ণ সব সময়ের জন্য ব্যঞ্জন বর্ণের সাথেই যুক্ত হয়ে উচ্চারিত হয়।
এবার আমরা যখন কোনো কিছু উচ্চারণ করি সব সময় আমরা যেটা খাতায় বা বইয়েতে লেখা দেখতে পাই সেই লেখাটাই যে সব সময়ের জন্য উচ্চারিত হয় তা কিন্তু নয়। যেমন ধরো আমি একটা বাক্য বলছি, পাখি সব করে রব। তাহলে পাখি সব করে রব, রব বানানটা কি লিখি আমরা? র ব, তাই তো? কিন্তু অনেক সময় তাড়াতাড়ির ক্ষেত্রে এটা আমরা উচ্চারণ করি কি? পাখি সব করে রব, রয়ে ওকারটা চলে আসে। তো এই যে লেখার সাথে কিন্তু সব সময় আমাদের উচ্চারণ সামঞ্জস্যপূর্ণ থাকে না বা এক হয় না। এটা যে শুধু বাংলা ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়, এটা ইংরাজি ভাষার ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। যেমন এখানে ধরো আমরা যখন উচ্চারণ করি ক্যাট বা ধরো অক্স যখন উচ্চারণ করি এই ওটাকে আমরা অয়ের সাথে উচ্চারণ করি, তাহলে অক্সকে কি বলি? অ কয়ে দন্তস্বয়ে। এইভাবে কিন্তু এই ওকে অয়ের সাথে উচ্চারণ করি। কিন্তু যখন আমরা লিখি ওয়ান তখন এই ওকে আমরা ওয়ার সাথে উচ্চারণ করি, অর্থাৎ এক জায়গায় আমরা ওকে অয়ের সাথে উচ্চারিত করছি, আবার আরেক জায়গায় আমরা সেই একই বর্ণ ওকে ও এর সাথে উচ্চারণ করছি। তাই আমরা যখন মুখে যে কথাটা বলি সবসময় যে সেই কথাটা লেখা বা মানে বইয়ে লেখার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে বা উচ্চারণটা একই রকমভাবে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। বিভিন্ন সময় আমাদের বলার সাথে লেখার ভাষা বা বর্ণ কিন্তু অনেক রকমভাবে পাল্টেও যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিলাম কি অক্স, ও এক্স, অক্স, এই ওকে আমরা কিন্তু অয়ের সাথে উচ্চারণ করছি। ঠিক একইভাবে আমরা কিন্তু ওয়ানের ক্ষেত্রে সেই ওকে আমরা ওয়ার সাথে উচ্চারণ করছি। বাংলা ভাষার ক্ষেত্রে কি রচনা, রচিত, এইভাবে কিন্তু রচনা বা রচিত যেটা উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু রয়ের সাথে যে অ রয়েছে রচিতর সাথে কিন্তু আমরা ধরো লিখছি রচনা, র চ দন্ত নয় আকার, এখানে রয়ের সাথে কিন্তু অ উচ্চারিত হচ্ছে। আর রচিত র চয় হর্ষিত রচিত, এখানে রয়ের সাথে কিন্তু ও উচ্চারিত হচ্ছে। তো এইটা বাংলার ভাষা বা ইংরাজি ভাষা যে কোনো ক্ষেত্রেই কিন্তু একইভাবে প্রযোজ্য। যে ধরো রচনা সেই রই কিন্তু রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে আমরা রাখছি কি অকে, আর রচিতর ক্ষেত্রে কি রাখছি ওকে। ঠিক যেমন আমি ওয়ের সাথে ওয়ান আর অক্সকে বোঝালাম, ঠিক সমানভাবে রচনা আর রচিত এই দুটো ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। তাই বর্ণ বিশ্লেষণ তোমরা যখন করবে বা বর্ণকে যখন ভেঙে ভেঙে বোঝাবে তখন কিন্তু সব সময় মাথায় রাখবে যে অ যে স্বরবর্ণ সেটা কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে মিশে উচ্চারিত হয়, তার কিন্তু আলাদা কোনো প্রতীকী চিহ্ন থাকে না। তাই যখন তোমরা বানান করবে বা বানানকে ভাঙবে তখন কিন্তু অকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। দেখো আমি সকাল আর রবীন্দ্রনাথরা তোমাদের বলে দিলাম, এরকমই রয়েছে আর একটা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার ক্ষেত্রে কিন্তু প্রথমটা রয়েছে আ, এটা কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নয়। তাহলে আকাঙ্ক্ষাকে কি করব? আ স্বরবর্ণ আমরা জানি আ রইল, তার সাথে কয়ে আকার রয়েছে, তাহলে কয়ের সাথে আবার আকেই রাখবো। তার সাথে রয়েছে কি উয়াই ক্ষয়ে আকার, খ আমরা উয়াই ক্ষয় বা ক্ষয় মূর্ধন্যস্বয় আমরা কিভাবে লিখি? ক আর পেট কাটা মূর্ধন্যস্বয়, এই দুটো ব্যঞ্জন বর্ণে মিলে কিন্তু হয় আকাঙ্ক্ষা মানে ক্ষয় মূর্ধন্যস্বয়। তাহলে কি রইল? আ যুক্ত ক যুক্ত আ যুক্ত উয়া যুক্ত ক যুক্ত পেট কাটা মূর্ধন্যস্ব, তার সাথে আবার রয়েছে আ, অর্থাৎ আ কয়াকার উয়াই ক্ষয়ে আকার। এই যে আকারটা এটা কিন্তু উচ্চারণের শেষে আ হিসেবে বিবেচিত হবে। এই রকমভাবে কিন্তু তোমাদের বর্ণগুলোকে ভাঙতে হবে। দেখো এবার আমি নিচে কতগুলো বর্ণ লিখে রেখেছি, এই বর্ণগুলো কিভাবে বিশ্লেষণ করতে হবে আমি একটা তোমাদের বলে দিচ্ছি। যেমন লেখা আছে ধরো দর্পণ, দয়ের পর কিন্তু আর কিছু নেই, কিন্তু পয়ের মাথায় রয়েছে রেফ, অর্থাৎ তাহলে দয়ের পরে আমরা কাকে বসাবো? দর্পণে দ বসবে, তার সাথে পয়ের মাথায় যে রেপটা রয়েছে সেই রয়ের উচ্চারণটা আসবে দয়ের পরে, অর্থাৎ দর প যুক্ত দন্তন্য, এইভাবে হবে দর্পণ বানানটা। এই রটা কিন্তু এখানে উজ্জ, অর্থাৎ পয়ের মাথায় যে রেফটা রয়েছে সেইটাই এখানে র ব্যঞ্জন বর্ণটা এসে
বুঝলো, তাহলে এটা হবে দর্পণ। আমরা যেটা উচ্চারণ করি দর্পণ বলে, এটা হয়ে যাচ্ছে কি দর্পণ। এরপর রয়েছে শরৎচন্দ্র, প্রণাম এবং সৌম্য। এই তিনটে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে করে দেখাবে, আমি দেখব তোমরা বর্ণ বিশ্লেষণগুলো কিন্তু ঠিকঠাক করছো কি না। তো আজকের এই যে বর্ণ আর ধ্বনির কথা বা বর্ণ বিশ্লেষণ কিভাবে হবে বা কোথায় কিভাবে বর্ণকে ব্যবহার করা হবে, এই সমস্ত কিছু তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিলাম। যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব অসুবিধাগুলো দূর করার। আজকে এই বর্ণ আর ধ্বনির কথা আমি এখানেই শেষ করলাম আলোচনা। এই চ্যাপ্টার থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in ওই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও।